গুড মর্নিং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। এখন যে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে ডব্লিউবি কেপি এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপ বেসিক ইংলিশ অর্থাৎ বিশেষ করে যারা ক্লার্কশিপের পরীক্ষা দিলে মেনের জন্য ফোকাস করছো বা এসআই এর জন্য ফোকাস করছো, তোমাদের বেশিরভাগ জনের যেটা সেটা হচ্ছে লিটারেচারের প্রবলেম আছে, বিশেষ করে ইংলিশটাতে, এবং বেসিক ইংলিশটা নিয়ে মানে ট্রান্সলেশন বা হচ্ছে রিপোর্ট প্রেসি এই সমস্ত জিনিসগুলোর ব্যাপার নিয়ে। তো দেখো, যারা নিউ অ্যাসপিরেন্ট প্রথম থেকে শুরু করবে, তোমাদের তো ডিরেক্ট একটা প্রেসি বা রিপোর্ট রাইটিং এ ঢুকে গেলে হবে না, তার আগে সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখতে হবে যে কিভাবে একটা সেন্টেন্স আমি স্ট্রাকচার করব। এবং এই বিষয় নিয়ে ব্যাপারগুলো নিয়ে যাদের সমস্যা আছে, ভীতি আছে, তোমরা যারা পরীক্ষা প্রস্তুতির প্রথম থেকে ব্যাচে জয়েন করতে চাইছো আগামীকাল অর্থাৎ 20 নভেম্বর একদম ফার্স্ট ব্যাচ থেকে যারা জয়েন করতে চাইছো বেসিক ইংলিশের ক্লাস থেকে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আগামীকালের যে বেসিক ইংলিশের ক্লাস হচ্ছে এটা সবার কমন থাকবে, অর্থাৎ এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপ তিনটেরই কমন ক্লাস থাকবে, অর্থাৎ বেসিক ইংলিশ, বেসিক গ্রামার মানে সেন্টেন্স স্ট্রাকচার, এই জিনিসগুলো শেখানো হবে। আর যারা কোর্স অনুযায়ী নিতে চাও মানে এসআই এর ব্যাচ আলাদা, মিসলেনিয়াস এর হচ্ছে আলাদা, ক্লার্কশিপের আলাদা, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, তো সেই মতো তারা নির্দিষ্ট কোর্সে জয়েন থাকবে, কিন্তু এই বেসিক এই সমস্ত জিনিসগুলো কিছু ক্লাস সেম একই সঙ্গে হবে। তো যারা জয়েন করতে চাইছো 20 তারিখ অর্থাৎ আগামীকাল সন্ধ্যে 6টা থেকে শুরু হচ্ছে, তো আগামীকাল সকাল 9টার মধ্যে তোমরা পারলে জয়েন করে যাবে। এবার আমি এখানে কিছু আলোচনা করছি ইউটিউবে, সেটা হচ্ছে ট্রান্সলেশনটা কিভাবে করব। প্রথমত একটা জিনিস আমাদেরকে টেন্সটাকে শিখতে হবে। টেন্স, তার কারণটা হচ্ছে কোন কালে লিখবো, কোন কালে দেওয়া আছে সেটা জানা ভীষণ জরুরি, তার কারণ টেন্স যদি ভুল হয়ে যায় তাহলে পুরোটাই তোমার সেন্টেন্স স্ট্রাকচার ভুল, মানে পুরোটাই কেটে দেবে। 2 নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে পার্টস অফ পিচের ধারণা জানতে হবে, পার্টস অফ পিচ। 3 নম্বর যেটা, অনেকেই আমরা ইংরেজি শিখবো বলে শুধু ইংরেজি ভাবি, অর্থাৎ তা নয়, আমাদের মাতৃভাষা মানে যার যেটা মাতৃভাষা সেই মাতৃভাষা যদি ভালো জ্ঞান না থাকে তাহলে কিন্তু ইংরেজিটা বুঝতে অসুবিধা হবে। যেমন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা বলি, তাই তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলি, অর্থাৎ এই সাবজেক্ট সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, মানে যে কাজটা করছে। এই ভার্ব ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ, মানে কাজ করা বোঝায়। অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে কর্ম, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক সেটাকে বলা হয় কর্ম। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্তা বলা হয়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলা হয়। তো আগে প্রথমে একটা সেন্টেন্স, একটা বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাকে চিনতে হবে, তারপরে টেন্সকে চিনতে হবে, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, অনেক কিছু ব্যাপার আছে। তো এখানে তো এত কিছু সম্ভব নয়। তো আমি ট্রান্সলেশন করাতে করাতেই যে আলাদা আলাদা যে সেন্টেন্স গুলো লিখে রেখেছি সেই রকম সেন্টেন্স করাতে করাতে যতটা সম্ভব আমি এখানে বলার চেষ্টা করছি। আর যারা কোর্সে জয়েন হয়ে যাবে তারা একদম বিস্তারিতভাবে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ সবকিছু শিখতে পারবে। তো প্রথম বাক্য যেটা আছে দেখো, যে কথিত আছে কর্মই পূজা। কথিত আছে কমা দিয়ে কর্মই পূজা, অর্থাৎ কর্মই পূজা যেটা সেটা ইনভার্টেড কমার ভেতরে দেওয়া আছে। তাহলে কথিত আছে তার মানে কি, আমাকে গোদা বাংলায় গড়ে নিতে হবে যে এটা বলা আছে, ঠিক আছে, এটা বলা আছে। আর এটা বলা আছে মানে কি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এটা বলা আছে মানে হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে এটা মানে কি হবে, ইট। তাহলে ইট ইজ সেড। প্যাসিভ ভয়েস মানে কি, সাবজেক্টের পরে যখন একটা অক্সিলারি ভার্ব বসবে তারপরে ভার্বের থার্ড পাস্ট পার্টিসিপল বসবে, তাহলে যে ইট ইজ সেড। দেখো এখানে দ্যাট করবো না, তার কারণে এটা তো ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, দ্যাট করবো না, ইট ইজ সেড। কি আছে, কর্মই পূজা। তার মানে কি, বাংলায় ক্রিয়াপদ উহ্য থাকতে পারে, ঠিক আছে, কিন্তু ইংরেজিতে কি হচ্ছে যে ভার্ব মাস্ট। কর্মই পূজা মানে কি, কর্ম হয় পূজা, ঠিক আছে, কর্ম হয় পূজা। তাহলে কর্ম মানে কি, ওয়ার্ক, ওয়ার্ক ইজ। পূজাকে কি বলা হয়, ওয়ার্শিপ, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। অর্থাৎ যখন ট্রান্সলেশন করব, ট্রান্সলেশনের ক্ষেত্রে যে ফরম্যাটে দেওয়া থাকবে, যে ডাইরেক্ট থেকে ডাইরেক্টে করব, ইনডাইরেক্ট থাকলে ইনডাইরেক্টে করব, যদি আমাদের ইন্টারোগেটিভ প্রশ্নবোধক থাকে তাহলে প্রশ্নবোধকে করবো, এক্সক্লামেটরি থাকলে এক্সক্লামেটরিতেই করব। অর্থাৎ এমনটা নয় যে এটাকে আমি নারেশন চেঞ্জ করে দিলাম, ইনডাইরেক্ট করে দিলাম, ট্রান্সলেশনের নিয়ম এটা নয়, সেই জন্য এইভাবে রাখলাম। হ্যাঁ, তবে কোনোটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি সিম্পলে লিখতে পারো বা কম্পাউন্ডে লিখতে পারো, সেটা চেঞ্জ করে লিখতে পারো, কিন্তু মিনিং যেটা সেন্টেন্সের সেই মিনিংটাকে চেঞ্জ করলে চলবে না। 2 নম্বর দেখো কি আছে, যে আমাদের দেশের একটি বড় সমস্যা হলো দারিদ্র। আমাদের দেশের একটি বড় সমস্যা হলো দারিদ্র।
এইটাকে দুরকম ভাবে করতে পারো। আমাদের দেশের একটি বড় সমস্যা হয় দারিদ্র, এটা করতে পারো, বা ঘুরিয়ে এরকম বলতে পারো যে দারিদ্রতা হয় আমাদের দেশের একটি বড় সমস্যা। ঠিক আছে, যে দরিদ্রতা হয় আমাদের দেশের একটি বড় সমস্যা, এইটাকে সাবজেক্ট করে নিয়ে করতে পারো। তাহলে কি হবে, যে পভার্টি, ঠিক আছে, পভার্টি হয়, ইজ, হয় একটা বড় সমস্যা, তাহলে পভার্টি ইজ এ বিগ প্রবলেম, বা হচ্ছে ইজ এ গ্রেট প্রবলেম, ইজ এ গ্রেট প্রবলেম, ঠিক আছে, গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। হয়ে গেল। তারপর আছে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের গৌরব। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের গৌরব, তার মানে কি, নেতাজি সুভাষচন্দ্র বসু হয় ভারতের গৌরব। সাবজেক্ট এটা এটা কি, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভার্ব উজ্জ আছে, অর্থাৎ হয়, ইজ হবে ভার্ব। আমাদের গৌরব, কাদের, আমাদের, ঠিক আছে, ও আমাদের নেই, সরি, ভারতের, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি করবো, যে নেতাজি, নেতাজি সুভাষ চন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বোস। এই যে ব্যাপারগুলো দেওয়া আছে, এমনিতে নামের বানানের ক্ষেত্রে এক একজন এক এক রকম লিখতে পারে, সেটা অন্য নাম ক্ষেত্রে, কিন্তু যেগুলো বিখ্যাত ব্যক্তি তাদের যে বানান স্পেলিং দেওয়া আছে সেইগুলো কিন্তু প্রপার ফলো করতে হবে। এবং প্রত্যেকটা জানো যে ফার্স্টে ক্যাপিটাল দেবে এন এর, নেতাজির এনটা ক্যাপিটাল, এস এস ক্যাপিটাল, বি ক্যাপিটাল, নেতাজি সুভাষচন্দ্র বোস হয়, ইজ দা, গৌরবকে কি বলতে পারি আমরা, গ্লোরি বলবো, ইজ দা গ্লোরি অফ ইন্ডিয়া, ইজ দা গ্লোরি অফ ইন্ডিয়া। অর্থাৎ একটা ট্রান্সলেশন, তুমি সেন্টেন্সটাকে কিভাবে লিখছো, অর্থাৎ ক্যাপিটাল দিয়ে স্টার্ট হবে, বা কোন কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো যাদের, যেমন নামের ক্ষেত্রে, কোনো জায়গার ক্ষেত্রে সেগুলো ক্যাপিটাল হবে, সেই সমস্ত কিছু পাংচুয়েশন মার্কস সব কিছুর উপরে তুমি ডিপেন্ড করে একটা ফুল মার্কস 2 পাবে। অর্থাৎ যেমন এসআই এর ক্ষেত্রে 2 নম্বর দেওয়া থাকে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য। তারপর 4 নম্বর কি আছে, যে স্বাবলম্বন মানুষের একটি মহান গুণ। স্বাবলম্বন মানুষের একটি মহান গুণ। স্বাবলম্বন মানে কি বলতে পারো, যে সেলফ রিলায়েন্স, সেলফ রিলায়েন্স, বা হচ্ছে আত্মনির্ভরতা বলা হয়, তো হচ্ছে সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরতা বা স্বাবলম্বন, সেলফ রিলায়েন্স হয়, ইজ একটি মহান গুণ, তাহলে ইজ এ গ্রেট, মহান মানে হচ্ছে কি গ্রেট, ভার্চু, গুণ মানে কি ভার্চু, তাহলে ইজ এ গ্রেট ভার্চু, VIRTU ই, VIRTU ই। মানুষের, তাহলে হচ্ছে অফ হিউম্যান, অফ হিউম্যান, অফ হিউম্যান। চলো পরের বাক্যে চলে যাব। যে পরের বাক্যে কি আছে দেখে নিই, যে ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে কৃষি থেকে। এটা আসে হবে, যে ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে কৃষি থেকে। দেখো এই সেন্টেন্সটা কিভাবে আমরা করবো দেখে নাও। তার আগে আরো একবার বলে দিচ্ছি, যে যারা পিএসসি ক্লার্কশিপ বা এসআই আপকামিং ব্যাচ একদম প্রথম থেকে বেসিকটা শিখতে চাইছো, মানে এমনটা নয় সব খিচুড়ি হয়ে ক্লাস হবে না, কিন্তু যেগুলো ডেসক্রিপটিভ রাইটিং অর্থাৎ বেসিক ইংলিশ বা বেঙ্গলি যেগুলো আছে, তাদের তো আগে বেসিক জিনিসগুলো শিখতে হবে, যেমন টেন্স, ট্রান্সলেশন কিভাবে করবে, তারপরে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার, এই সমস্ত ক্লাসগুলো কিছু ক্লাস কম্বাইন হবে। আর এমনিতে ক্লার্কশিপ ব্যাচ আলাদা, মিসলিনিয়াসের ব্যাচ আলাদা, এসআই এর ব্যাচ তিনটাই আলাদা, এবং সেই সঙ্গে কেপিএসআই এর ব্যাচটা কিন্তু আলাদা। টোটাল চারটে, এখন 4 রকমের ক্লাস চলছে, চারটে কোর্স চলছে। তো যার যেটা প্রয়োজন হবে এই নাম্বারে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে যে এইটার জন্য দরকার, বা কম্বাইন সবগুলোর জন্যই দরকার, সবগুলোর ফেসিলিটি আছে, এবং কম্বাইনের জন্য অবশ্যই ফিস অনেক কম রাখা হয়েছে। তো তোমরা অবশ্যই করে নিতে পারো, এবং আগামীকাল 20 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তখন পরে আবার বললে হবে না যে আমরা বেসিকগুলো জানি না, সেগুলো আবার লাইভ দেওয়া সম্ভব হবে না। তো দেখে নাও যে ভারতীয় কোথায় ছিলাম আমরা, যে ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে কৃষি থেকে। তাহলে আমাদের ভুল কোথায় হয়ে যায়, যখন আমরা ট্রান্সলেশন করি তখন হুবহু বাংলা যেটা আছে ইংরেজি সেইভাবে আমরা করতে যাই, দিয়ে সমস্যাটা বেঁধে যায়। তাহলে ভারতীয় অর্থনীতিতে বলে যে ইন্ডিয়ান ইকোনমি ফার্স্টেই করবো, দরকার নেই, এইভাবে করা দরকার নেই, জাতীয় আয়ের একটি বড় অংশ এইভাবে করবো না। আমরা এরকম করব যে কৃষি থেকে, আমরা যদি ঘুরিয়ে বলে দিই যে কৃষি হয়, ঠিক আছে, কৃষি হয় একটা বড় উৎস, বলছি যে কৃষি হয় একটা বড় উৎস জাতীয় আয়ের, কৃষি হয় একটা বড় উৎস জাতীয় আয়ের ভারতীয় অর্থনীতিতে। তাহলে কি করবো, যে এগ্রিকালচার, এগ্রিকালচার, কৃষি হয়, এগ্রিকালচার হয়, ইজ এ
বড় উৎস, ইজ এ মেজর সোর্স বলি আমরা, মেজর সোর্স, ইজ এ মেজর সোর্স। এবার বলবে যে অংশ লেখা আছে, পার্ট মানে আমরা অংশ জানি, বলে দিতে পারো অবশ্যই, কিন্তু সেই উৎস একই ব্যাপার, অংশ এখানে তাই বলছে যে এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স কিসের, জাতীয় আয়ের, অফ ন্যাশনাল ইনকাম, অফ ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে জাতীয় আয়ের, অফ ন্যাশনাল ইনকাম। ভারতীয় অর্থনীতিতে তাহলে কি বলবে, ইন ইন্ডিয়ান ইকোনমি, ইন ইন্ডিয়ান ইকোনমি। এখানে এটা স্মলে লিখো, কারণ এটা সাবজেক্ট হিসাবে হচ্ছে না, ইন ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতিতে। ইন ইন্ডিয়ান ইকোনমি ফার্স্টে অ্যাড করে দিলে পারতে, অসুবিধা নেই। তাহলে এগ্রিকালচার, কৃষি হয়, এগ্রিকালচার হয়, কৃষি হয়, যে একটা বড় উৎস, মেজর সোর্স কিসের, জাতীয় আয়ের। এই যে আয়ের মানে অফ, এটার ব্যবহারটা ভালো করে শিখে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অফ মানে যেটা বাংলায় আমরা বলছি এর বিভক্তি অর্থে ব্যবহার হয়, জাতীয় আয়ের মানে অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়ান ইকোনমি। পরের সেন্টেন্স কি আছে, চলো 6 নম্বর, যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বোত্তম ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বোত্তম ব্যক্তি। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে এটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে রবীন্দ্রনাথ টেগর হয়, ইজ বাংলা সাহিত্যের সর্বোত্তম ব্যক্তি, ইজ দা, সর্বোত্তম বলেছে সুপারলেটিভ, তাহলে কি হবে, ইজ দা গ্রেটেস্ট, ইজ দা গ্রেটেস্ট ব্যক্তিত্ব, ইজ দা গ্রেটেস্ট পার্সোনালিটি, ইজ দা গ্রেটেস্ট পার্সোনালিটি ইন বেঙ্গলি লিটারেচার, ইন বেঙ্গলি লিটারেচার। এই যে বানানগুলো দেখতে হবে, লিটারেচার, LITERATURE, এই বানান ভুল হলে কিন্তু কেটে দেবে, কেটে দেবে না পুরোটা হয়তো, কিন্তু বানান ভুল একটা ভীষণ মানে মারাত্মক এক রকমের ভুল, যেগুলো এসআই এর ক্ষেত্রে এখন তো বর্তমানে ওয়ান লাইনার টাইপের আসছে, ধরো কারো কোনো দেখা গেল যে লিটারেচার বানান ভুল হলো, হাফ নাম্বার কেটে নিল, কি হয়তো আরো একটা বানান ভুল হলো, দুইয়ের মধ্যে এক দিল। তো এইগুলো ভালো করে দেখতে হবে, যাদের এখনো বানান ভুল হয় সেই জিনিসগুলো প্রতিদিন লিখে লিখে আস্তে আস্তে প্র্যাকটিস অভ্যেস করতে হবে। পরের বাক্য কি দেওয়া আছে, বালক বালিকাদের এবং এমনকি প্রাপ্ত বয়স্কদেরও প্রায়শই ইতিহাস শেখানো হয়, ইতিহাস নয় এটা, ইতিহাস শেখানো হয় অদ্ভুতভাবে। বালক বালিকাদের এবং এমনকি প্রাপ্ত বয়স্কদেরও প্রায়শই ইতিহাস শেখানো হয় অদ্ভুতভাবে। এবার দেখো, শুধু একটা ট্রান্সলেশন মানে ট্রান্সলেশন একটা টপিক নয়, অর্থাৎ ইংলিশের বেসিক জিনিসগুলো তুমি শিখতে পারবে তবে ট্রান্সলেশন করতে পারবে। এখানে যেমন তোমার ভয়েস চেঞ্জের ব্যাপার, বা বাংলায় যেটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং হচ্ছে ভাববাচ্য, বাচ্য পরিবর্তন বলা হয়, কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং হচ্ছে ভাববাচ্য, এই কনসেপ্টটা যেমন এখানে লাগবে, যে বালক বালিকাদের এমনকি প্রাপ্ত বয়স্কদেরও প্রায়শই ইতিহাস শেখানো হয়, শেখানো হয় অদ্ভুতভাবে, মানে এটা কি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে করতে হবে। তাই তুমি যদি কর্তৃবাচ্য, কর্মবাচ্য এই ব্যাপার এইগুলো জানো, তবে তুমি ভয়েস চেঞ্জের কনসেপ্টটাকে থেকে তুমি ট্রান্সলেশনটা করতে পারবে। তাহলে কি হচ্ছে, যে বাংলা বা মাতৃভাষা বাংলা ব্যাকরণ যেটা, সেটাও আমাদের হালকা জানা উচিত, না হলে সমস্যা তৈরি হবে। তো হচ্ছে বালক বালিকাদের, বালক বালিকাদের কি করব আমরা এখানে, সাবজেক্ট কোনটা, সেটা হচ্ছে বালক বালিকা এবং এমনকি প্রাপ্তবয়স্ক, এই টোটালটাই হচ্ছে সাবজেক্ট, এদেরকে শেখানো হয়। তাহলে হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ অ্যান্ড গার্লস এবং এমনকি ইভেন ইভেন প্রাপ্তবয়স্কদেরও, তাহলে কি হবে, যে অ্যাডাল্টস, এখানে একটা দি লাগাও, ইভেন দা অ্যাডাল্টস শেখানো হয়। তাহলে কি করব, প্যাসিভ ভয়েস করতে গেলে আগে সাবজেক্ট বসবে, দিয়ে তারপরে মানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসলো, তারপরে কি হবে, যে আহ একটা অক্সিলারি ভার্ব বসবে, তো এখানে অক্সিলারি ভার্ব মানে আর হলো, আর প্রায়শই বলেছে মানে কি করব, অফেন করব, আর অফেন শেখানো হয়, টিচ, টিচ থেকে কি হবে, টট হবে, তাহলে হচ্ছে আর অফেন টট, আর অফেন টট হিস্ট্রি, আর অফেন টট হিস্ট্রি। অদ্ভুত ভাবে, অদ্ভুত ভাবে মানে কি, ইন এ পিকুলিয়ার ওয়ে, ইন এ পিকুলিয়ার ওয়ে বা স্ট্রেঞ্জ ওয়ে, অদ্ভুত ভাবে, স্ট্রেঞ্জ ওয়ে বা হচ্ছে পিকুলিয়ার ওয়ে। দেখো, ইংলিশ লিটারেচার বা লিটারেচার যাই হোক, শেখার কোনো শেষ থাকে না, যত তুমি কালচার করবে, যত
জানবে, পড়বে, আস্তে আস্তে স্ট্যান্ডার্ডের লেভেল বাড়বে। তো কিছু কিছু ক্ষেত্রে গ্রামার মেনেও শিখতে হবে। এবার তুমি গ্রামার সম্পূর্ণটা শিখে যাওয়ার পরেও দেখছো হয়তো ট্রান্সলেশন করতে পারছো না। তাই একটা ট্রান্সলেশন বা লিটারেচার শেখা কিভাবে নির্ভর করছে, যে লেখা পড়া এখানে নয়, আগে হচ্ছে পড়া লেখা, পড়া লেখা। অর্থাৎ আগে লিটারেচার শিখতে গেলে তোমাকে ভালো কোনো লিটারেচার যেখানে লেখা আছে করা আছে সেই বইগুলোকে আগে ফলো করতে হবে, যেখানে হয়তো ট্রান্সলেশন করা আছে, যেখানে একটা রিপোর্ট বা প্রেসি লেখা আছে, বা কোনো ইংলিশ আর্টিকেল লেখা আছে, গল্প স্টোরি বিভিন্ন পড়ছো, এইভাবে পড়তে পড়তে রপ্ত করতে হবে। এবং গ্রামারগুলো শিখলে পরে সেই জায়গাগুলো যেগুলো ভুল ভ্রান্তি ছিল সেইগুলো ঠিক হবে। মানে এমনটা না যে তুমি পুরোটাকে সব গ্রামার শিখে নিচ্ছ দিয়ে একদম মাঠে নামছো যে তুমি ট্রান্সলেশন শিখে যাবে কি রিপোর্ট শিখে যাবে, তা হবে না। তোমাকে দুরকম ভাবেই শিখতে হবে। এক পড়া, মানে যে জায়গাতে লেখা আছে সেই পড়তে পড়তে দেখবে অটোমেটিক একটা অভ্যেস হয়ে যাবে, সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। আর এক হচ্ছে গ্রামারের জিনিসগুলো শিখলে পরে সিলি মিস্টেক বা যে ভুলগুলো হয় সেই ভুলগুলোকে এড়ানো যাবে। তো এই দুই রকম ভাবে পরীক্ষা প্রস্তুতিতে অবশ্যই তুমি 1-2 মাস ক্লাস করলে পরে বেসিক ইংলিশে যে ব্যাপারটা অনেকটাই ভীতি কেটে যাবে বলে মনে করা হচ্ছে। আর শুধু ইংলিশ বেঙ্গলি বলে নয়, পরীক্ষা প্রস্তুতিতে তোমার ক্লার্কশিপ, টোটাল প্যাকেজ, মিসলেনিয়াস, সেই সঙ্গে হচ্ছে কেপিএসআই, ডাব্লিউপিএসআই টোটালটাই করানো হয়। যার যে কোর্সটা দরকার হবে সেই কোর্সটাকে মেনশন করে দেবে 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমাদেরকে ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে।